ইতিহাস গড়ে দ্বিতীয়বারের মতো নির্বাচনে জয় পাওয়ার ৭৭ দিন পর বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চেয়ারে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ক্ষমতা গ্রহণের পর থেকেই এক এক করে অবিস্মরণীয় সব পদক্ষেপ নিয়ে চলেছেন। এবার জানা গেছে যুক্তরাষ্ট্রে এখন থেকে লিঙ্গ হিসেবে শুধুমাত্র নারী ও পুরুষকে স্বীকৃতি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। As of today, it will henceforth be the official policy of the United States government that there are only two genders, male and female. সোমবার শপথ নেওয়ার পর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। সেখানেই ট্রান্সজেন্ডারদের বিষয়টি তোলেন ট্রাম্প। তবে এখন থেকে ট্রান্সজেন্ডারদের আর স্বীকৃতি দেওয়া হবে না বলে ইঙ্গিত দেন তিনি। ট্রাম্প বলেন, আজকে এখন থেকে যুক্তরাষ্ট্রের সরকারের আনুষ্ঠানিক নীতি হবে যুক্তরাষ্ট্রে শুধুমাত্র দুই লিঙ্গের মানুষ আছেন, নারী ও পুরুষ। ২০২২ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিনীদের পাসপোর্টে ট্রান্সজেন্ডারদের লিঙ্গ হিসেবে এক্স লেখার সুযোগ দিয়েছিলেন। ট্রাম্পের নির্বাহী আদেশে লিঙ্গ হিসেবে শুধুমাত্র নারী ও পুরুষকে স্বীকৃতি দিলে এই সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া ট্রান্সজেন্ডারদের জন্য যেসব সরকারি কার্যক্রম রয়েছে সেগুলোতেও অর্থায়ন বন্ধ হয়ে যাবে। গত বছর নির্বাচনী প্রচারণা চালানোর সময় ট্রাম্প জানান, নারীদের খেলায় ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ নিষিদ্ধ করবেন তিনি। ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের অ্যাথলেটরা সাধারণত নারীদের ইভেন্টে অংশ নিয়ে থাকেন। এদিকে এলজিবিটিকিউ আমেরিকানদের পক্ষে মামলা পরিচালনাকারী নাগরিক অধিকার সংস্থা ল্যাম্বডা লিগালের প্রধান আইন কর্মকর্তা জেনিফার সিপভাইজার বলেছেন, তার সংস্থা ও অন্যান্যরা এই নির্বাহী পদক্ষেপের জন্য প্রশাসনের বিরুদ্ধে মামলা করবেন বলে তিনি প্রত্যাশা করেন। জেনিফার বলেন, প্রেসিডেন্ট কলমের নড়াচড়া দিয়ে মানুষকে এবং আমরা যে মানুষের সম্প্রদায় হিসেবে বিদ্যমান তার বাস্তবতা পরিবর্তন করতে পারবেন না। আমাদেরও সমান সুরক্ষা অধিকার রয়েছে, ঠিক যেমন অন্য কারো আছে। এলজিবিটিকিউ সম্প্রদায়ের আরেক আইনজীবী ও আইন বিশেষজ্ঞ বলেছেন, ট্রাম্পের এই নির্বাহী আদেশের বিরুদ্ধে অবশ্যই আদালতে চ্যালেঞ্জ করা হবে। উল্লেখ্য যে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি শপথ নেন ট্রাম্প। তাকে শপথ পড়ান মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। এর মাধ্যমে এক মেয়াদী বিরতিতে দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হলেন ট্রাম্প। সোমবার ক্যাপিটল হিলের রোটান্ডা কক্ষে আয়োজিত শপথ অনুষ্ঠানের মঞ্চে ট্রাম্পের সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রথমে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডি ভ্যান্স, এরপর শপথ হয় ট্রাম্পের। সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিরা এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দীর্ঘ ৬ ঘন্টার আলোচনা, এরপর ভোট গ্রহণ, সকল প্রক্রিয়া সম্পাদন শেষে অনুমোদন পেল বহুল প্রতীক্ষিত গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির অনুমোদন। গেল রবিবার থেকে বাস্তবায়ন হয়েছে গাজায় যুদ্ধবিরতি। এই যুদ্ধবিরতির শর্তানুযায়ী প্রথম পর্যায়ের বন্দি বিনিময় চুক্তির অধীনে প্রথম দিনে ৯০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে দখলদার ইসরায়েল। এ বন্দীদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তাদের মুক্তির পর হামাস জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের শারীরিক অবস্থা অপরাধী ইসরায়েলের চরম বর্বরতা ও নিষ্ঠুরতা প্রদর্শন করে। রবিবার রাতে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার পশ্চিমে অবস্থিত ওফার কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হয়। এর কয়েক ঘন্টা আগে হামাস বন্দি বিনিময় চুক্তির অধীনে ৩ জন ইসরায়েলি নারীকে মুক্তি দেয়। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ওই ৩ নারী সুস্থ রয়েছেন। এদিকে সোমবার এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলি ৩ নারী বন্দীর চিত্র দেখিয়েছে যে তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ ছিলেন। বিপরীতে আমাদের বন্দীদের চেহারায় ও দৈহিক ভাষায় অবসাদ ও ক্লান্তির স্পষ্ট চিহ্ন ছিল। বিবৃতিতে আরও বলা হয়, আর এটাই হামাসের মূল্যবোধ ও নীতির সঙ্গে দখলদারিত্বের বর্বরতা ও ফ্যাসিবাদের মধ্যে ব্যাপক পার্থক্য স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। একাধিক ভিডিও ফুটেজে দেখা গেছে, হামাসের হাত থেকে মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি বন্দীরা পরিচ্ছন্ন পোশাক পরা অবস্থায় উপহারের ব্যাগ হাতে ফিরে যাচ্ছে। অন্যদিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি নারীদের হাতে মুখে নির্যাতন ও নিপীড়নের চিহ্ন স্পষ্ট। হামাস জানিয়েছে, আমাদের বন্দীদের মুক্তির প্রথম ধাপ উদযাপন করতে আমরা আমাদের জনগণ, আমাদের জাতি এবং বিশ্বজুড়ে স্বাধীনতা প্রেমীদের অভিনন্দন জানাই। জনগণের বিজয় চিহ্ন দেখানোর দৃশ্য আমাদের প্রতিরোধের প্রতি অটল সমর্থন ও তাদের হৃদয়ে এর গভীর শিকড়ের প্রতিফলন ঘটায়।
উল্লেখ্য যে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে বন্দি বিনিময় এবং ক্রমাগত শান্তির জন্য আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে। এই চুক্তিটি একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহারের লক্ষ্যেই করা হয়েছে। গত ডিসেম্বর মাসে বলা হয়, বর্তমান বিশ্বের অর্থনৈতিক ইতিহাসে অনেক প্রাক্তন উপনিবেশ এবং পশ্চিম ইউরোপের দেশগুলোকে পেছনে ফেলে কয়েক ধাপ এগিয়ে যেতে চলেছে ভারত। S&P গ্লোবাল রেটিংস পূর্বাভাস দেয় 2030 সালের আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে ভারত। কিন্তু মাস পেরুতে এই দৃশ্য যেন পুরোপুরি উল্টে গেছে। এই মুহূর্তে $1 সমান ভারতীয় 86.53 রুপি। একদিন আগে অঙ্কটা 87 রুপিতে পৌঁছে গিয়েছিল। ডলারের বিপরীতে রুপি ক্রমশ দুর্বল হচ্ছে, দাম কমছে হু হু করে। প্রশ্ন হলো, কেন? এই পতনের পেছনে কি কি কারণ রয়েছে? 2014 সালে $1 দাম ছিল 61 রুপি। গত 15 বছরে সেটাই 86.54 রুপিতে পৌঁছে গেছে। এই পতনের সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হওয়ার স্বপ্নও যেন ম্লান হয়ে যাচ্ছে ধীরে ধীরে। স্বাধীনতার পর থেকেই ভারতীয় মুদ্রায় উত্থান পতন চলছে। এই পতনের পেছনে রয়েছে মূলত রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতা। আবার বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে বিনিয়োগ তুলে নিচ্ছেন। এর ফলে রুপির ওপর চাপ তৈরি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার শক্তিশালী হয়েছে, ফলে অন্যান্য মুদ্রার বিপরীতে রুপি দুর্বল হচ্ছে। ভারতের রপ্তানি তুলনামূলকভাবে কম। রপ্তানি না বাড়লে বিদেশি মুদ্রা আসবে না, রুপি আরও দুর্বল হবে। ইতিহাস ঘাটলে দেখা যায় 1947 সালে স্বাধীনতার সময় ভারতীয় রুপির মূল্য ছিল মার্কিন ডলারের সমান। কোনো বিদেশি ঋণও ছিল না। 1951 সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূচনা হয়। তখন থেকে শুরু হয় বিদেশি ঋণ নেয়ার পালা। বাধ্য হয়ে রুপির অবমূল্যায়ন করতে হয়। এরপর 18 বছর রুপির মূল্য স্থিতিশীল ছিল। 1948 থেকে 1966 পর্যন্ত ডলারের বিপরীতে রুপির মান ছিল 4.79 এর আশেপাশে। 1962 সালে চীন এবং 1965 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত। সেই যুদ্ধে বাজেট বড় ধরনের ধাক্কা খায়, ফলে কেন্দ্র সরকার ডলারের বিপরীতে রুপির মান 7.57-তে নামিয়ে আনেন। 1971 সালে ব্রিটিশ মুদ্রার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মার্কিন ডলারের সঙ্গে যুক্ত হয় রুপি। 1975 সালে 1 মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দাম ঠিক হয় 8.39 রুপি। এরপর 1985 সালে ফের রুপির অবমূল্যায়ন হয়। দাম দাঁড়ায় $1 পিছু 12 রুপি। 1991 সালে ব্যাপক আর্থিক সংকটে পড়ে ভারত। বিদেশি মুদ্রার রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকে। মুদ্রাস্ফীতি লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। এই পরিস্থিতিতে ফের রুপির অবমূল্যায়ন হয়। ডলার পিছু দাম দাঁড়ায় 17.90 রুপি। 1993 সাল ছিল ভারতীয় অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর। মুদ্রার মান বাজারের হাতে ছেড়ে দেওয়া হয়। বিনিময় হার নির্ধারণও করতে শুরু করে বাজার। অস্থিরতা তৈরি হয় এবং শেষ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করে। $1 বিপরীতে রুপির দাম হয় 31.37। 2000 থেকে 2010 সাল পর্যন্ত রুপি ডলার পিছু 40 থেকে 50-এর মধ্যে ওঠানামা করেছে, কিন্তু তারপর থেকে দাম ধীরে ধীরে আরও পড়তে শুরু করে, যা এখন গিয়ে দাঁড়িয়েছে 86.53 রুপিতে। একদিন আগে 87 রুপিতেও পৌঁছে গিয়েছিল। ইরানের জনপ্রিয় গায়ক আমির হোসেন মাকসুদলু, তিনি তাতালু নামে বেশ পরিচিত দেশটিতে। সম্প্রতি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির দায়ে জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের সর্বোচ্চ আদালত। ধর্মীয় অবমাননার পাশাপাশি আরও কয়েকটি অপরাধে তার বিরুদ্ধে বিচার শুরু হয়েছিল। আদালত প্রথমে তাকে 5 বছরের কারাদণ্ড দেয়, তবে পরবর্তীতে ইরানের সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে তাতালুর বিরুদ্ধে। 19 জানুয়ারি রবিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে পপ সঙ্গীত শিল্পী আমির হোসেন মাকসুদলুকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত, তবে এই দণ্ডের বিরুদ্ধে তার আপিল করার সুযোগ রাখা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয় 37 বছর বয়সী আমির হোসেন 2018 সাল থেকে তুরস্কে বসবাস করছিলেন, তবে দেশের বাইরে থাকলেও কুরুচিপূর্ণ কন্টেন্ট প্রচার এবং ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানোর অভিযোগে তার বিরুদ্ধে ইরানে মামলা করা হয়। 2023 সালের ডিসেম্বরে তাকে ইরানের হাতে তুলে দেয় টার্কিশ পুলিশ।
জানা গেছে, ধর্মীয় অবমাননা সহ অন্যান্য অপরাধে প্রথমে তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে এতে আপত্তি জানিয়েছিলেন প্রসিকিউটররা। তাদের আপত্তির বিষয়টি গ্রহণ করেন সুপ্রিম কোর্ট। তার বিরুদ্ধে মামলাটি পুনরায় চালু করা হয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির দায়ে অভিযুক্তকে এবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী তার ভক্তদের মাঝে তাতালু নামে পরিচিত, কারণ তার শরীরে অসংখ্য ট্যাটু রয়েছে এবং তিনি সেই সব ট্যাটুর ছবি সামাজিক মাধ্যমে প্রচার করেন। তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ কন্টেন্ট তৈরি এবং পতিতাবৃত্তি প্রচারেরও অভিযোগ রয়েছে। তার জন্য 10 বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছিল তাকে। এছাড়াও তার বিরুদ্ধে ইরানের শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রচার, ইসলাম ধর্মের বিরুদ্ধে অপপ্রচার ও অশ্লীলতা ছড়ানোর গুরুতর অভিযোগ রয়েছে। 2017 সালে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে টেলিভিশনে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এই সঙ্গীতশিল্পী। 2015 সালে ইরানের পারমাণবিক চুক্তির পক্ষে একটি গানও গেয়েছিলেন আমির, তবে সেটি পরবর্তীতে বাতিল করেছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2018 সালে জেল থেকে মুক্তি পাওয়ার পর তুরস্কে চলে গিয়েছিলেন তাতালু। সেখানে প্রায় 21টি অ্যালবাম প্রকাশ করেন। সঙ্গীতশিল্পী তাতালু র্যাপ, পপ এবং সাউন্ড মিক্সিংয়ের জন্য পরিচিত। এদিকে সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2023 সালে ইরানের 900 জনেরও বেশি আসামির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তাই তাতালুর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।